আচ্ছা ঠিক আছে। আর শোন, তানহার থেকে জেনে নিস তো ওর ঠিক কি কি পছন্দ বা অপছন্দ, পরে জানাস আমাকে। তোমাদের বিয়ের সময় কিভাবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা করা হয়েছিল বলো তো মা? আমার মুখে এমন প্রশ্ন শুনে মা হাসতে লাগলেন আর বললেন, আর কি কিভাবে, তোর বাবা তো আমাকে একবার দেখেই একেবারে কাত হয়ে গিয়েছিল। 1 টাকাও যৌতুক আনেনি। আমাদের বিয়েতে দেনমোহর ঠিক করা হয়েছিল 50,000 টাকা, যা কিনা তৎকালীন সময়ের তুলনায় অনেক বেশি ছিল। তোর বাবা সেটা বিয়ে পড়ানোর সময়ই নগদে দিয়ে দেয়। সেই দিনগুলোর কথা কি কখনো ভোলা যায়? বাবার সাথে বরযাত্রী কতজন গিয়েছিল? গিয়েছিল 15-20 জনের মতো। অনেকেই নাকি যেতে চেয়েছিল, কিন্তু তোর বাবাই নাকি তাদেরকে সাথে নেননি। তিনি বলেছিলেন, তোমাদের সবাইকে বৌভাতের দিন আমার বাড়িতে আমি মেহমানদারি করব। বরযাত্রায় এত মানুষ গিয়ে তাদের উপর জুলুম করার কোনো প্রয়োজন নেই। বাহ, চমৎকার। এখন কেমন হয় বাবার সবকিছু যদি তার সন্তান অনুসরণ করে? মা একগাল হেসে বললেন, যা খুশি করিস, এবার খাবি আয়। কথাগুলো বলে মা বেরিয়ে গেলেন আমার রুম থেকে। আমারও বেশ চনমনে লাগছে। বিয়ে করব বলে একটা ভাব চলে এসেছে মনে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। রাত পোহালেই বিয়ে। বিয়েকে ঘিরে তেমন কোনো ঝামেলা নেই, নেই এত চোখ ধাঁধানো কোনো আয়োজন। একেবারে সব কিছুই সাদামাটাভাবে করা হচ্ছে। আত্মীয় স্বজনের অনেকেই ইতিমধ্যে আমাদের বাড়িতে চলে এসেছেন। মাই সবাইকে আসতে বলেছেন। গোটা বাড়ি এতদিন পর আত্মীয় স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠল। শেষ বাবা যখন মারা গিয়েছিলেন সেদিন সবাই এসেছিল, আর আজ আসলো। আমাদের মানুষের জীবনচক্র আসলে কতই না অদ্ভুত। আমরা মোট 20 জন যাব বলে তাদেরকে জানিয়ে দিলাম, তাই 3টি গাড়ি ঠিক করা হলো। এগুলো মামাই দেখেছেন। আমি ওই গায়ে হলুদের নামে অন্যের হাতে গোসল করিনি, হলুদ মাখিনি, করতেও দেইনি কোনো রং মাখামাখি। সব কিছু একদম সিম্পলই হচ্ছে। অবশ্য এই নিয়ে আমার সামনে আপত্তি তোলার সাহস কেউ এসে দেখায়নি। আশা করছি আর কেউ দেখাবেও না, কারণ ওরা আমায় খুব ভালো করে চেনে। সব কিছুই প্রস্তুত। ঘরে আগত আত্মীয় মেয়ে লোকেরা তাদের সাজসজ্জার বিষয়াবলী নিয়ে ব্যস্ত। এটা তারা করতেই পারে। ঘড়ির কাঁটা তখন রাত 11টায় পৌঁছে গেছে। ছাদে নিরিবিলি একা বসে আছি আমি। ভাবলাম তানহাকে একটা কল দিলে কেমন হয়। পরক্ষণে আবার ভাবলাম না, কল দিব না, একটা টেক্সট পাঠানো যাক। কিন্তু কি লিখবো মনে মনে নিজে বললাম, কিরে রিয়াদ, কাল যে মেয়েটি তোর বউ হতে চলেছে তাকে তুই কল দিতে আর মেসেজ পাঠাতে এত ভাবছিস? তোকে দিয়ে কিছুই হবে না, বলদ কোথাকার। আবার বলি না, সাহস করে একটা মেসেজ পাঠিয়ে দেখ না, কি হয়। মনের কথা শুনলাম, দিলাম পাঠিয়ে মেসেজে লিখলাম, আসসালামু আলাইকুম, সজাগ আছেন কি? মেসেজটা পাঠিয়ে ভাবছিস কি করলাম এটা, কেন মেসেজটা পাঠালাম? কি না কি ভেবে বসে কে জানে। যদি ভাবে দেখো কাল বিয়ে আর আজ এত রাতে মেসেজ পাঠিয়েছে, যেন তার আর তর সইছে না। আবার নিজেকে নিজে বললাম, কুল রিয়াদ কুল, এত ভয় পেলে চলবে বল? মেসেজ পাঠিয়েছিস, বেশ করেছিস, এবং এবার ওয়েট কর, দেখ কোনো রিপ্লাই আসে কি না। অপেক্ষা করতে লাগলাম আমি। মিনিট 10 পার হয়ে গেল, কোনো রিপ্লাই এলো না। ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়েছে ও। হতাশ হলাম কিছুটা, কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবে আরও বেশ কিছু সময় কেটে গেল। ঠিক করলাম ঘুমাতে যাব। এমন সময় টুংটাং শব্দ করে উঠলো ফোনটা। আতকে উঠলাম আমি। হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি তানহা মেসেজ পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বান্ধবীরা এসেছেন, ওদের সাথে ছিলাম এতক্ষণ। কি করেন আপনি? এই তো ছাদে বসে আছি। খেয়েছেন রাতে? জি খেয়েছি। আপনি? জি খেয়েছি। এত রাতে ছাদে বসে কি তারা গুনছেন নাকি? একা একা কি আর তারা গণনা করা যায় বলুন? কেউ থাকলে না একটা কথা ছিল। আচ্ছা, তা তারা গুনে দিলে কি দিবে শুনি? এখনই বলতে পারছি না, কেউ তারা গুনে দিক আগে, পরে দেখা যাবে। অনেক রাত হয়েছে, যান ঘুমান গিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। প্রতিটি মানুষের জীবনেই এই দিনটি একটি বিশেষ দিন। বিয়ে, হ্যাঁ বিয়ের দিন। আমাদের খেয়াল হলো জুম্মার নামাজে পড়ব নেত্রকোনার বড় মসজিদে গিয়ে। সে অনুযায়ী বেলা 12টার দিকে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে গাড়ি দিয়ে কেন্দুয়া বাজারে আসতে 1 মিনিটও লাগে না। বাজারে প্রবেশ করব অমনি ড্রাইভার হার্ড ব্রেক চেপে ধরল। থমকে উঠলাম সবাই। ব্যাপার কি দেখি হিজড়া সম্প্রদায়ের একদল লোক এসে সবগুলো গাড়িকে ঘেরাও করে ফেলেছে। ছন্দের তালে তালে কি জানি কি সমস্যাটা বলছে সবাই, আর হাততালি দিচ্ছে। সাথে থাকা ছোট ভাই আতিককে বললাম, আতিক দেখ তো নেমে ওরা কি চাই। আতিক নেমে গিয়ে ওদের সাথে কথা বলে এসে বলল, ভাই, ওরা 10,000 টাকা দাবি করেছে, না দিলে নাকি গাড়িগুলোকে যেতে দিবে না। এখন কি করব? এবার আমি জানালার কাছ নামিয়ে বললাম, তোমাদের মধ্যে লিডার কে? আমার কথা শুনে
একজন হিজড়া এগিয়ে এসে বলল, কেন রে, তুই কি আমাদের লিডারকে বিয়ে করবি নাকি? এই বলে ওরা সবাই হেসে উঠলো এবং নিজেদের ভঙ্গিমায় হাততালি দেওয়ার মাধ্যমে উল্লাস করতে লাগলো। এদিকে আমাদেরও দেরি হয়ে যাচ্ছে। আমি আবারও বললাম, তোমাদের লিডারকে আসতে বলো, আমি তার হাতে টাকা দিব। এবার ওদের লিডার এলো। আমি তার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বললাম, না ওইটা রাখো, আর আগামী পরশুর আমার সাথে দেখা করো। জানি না কেন ওরা আমার সাথে আর কোনো বাজে আচরণ করেনি। এরপর ওরা আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ায়। আমাদের বহনকারী গাড়িগুলো আবার ছুটে আসতে চলতে শুরু করে আপন গন্তব্যের পথে। হিজড়ারা যখন আমাদের বরযাত্রার গাড়িগুলোকে ঘেরাও করে ফেলেছিল, তখন আশেপাশে আরও প্রায় অর্ধশত লোক জড়ো হয়ে গিয়েছিল। তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমাদের দেশে এই চিত্রটা খুবই পরিচিত। যদি কোথাও আগুন লাগে তবু বহু লোক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে, ছবি তুলে ভিডিও ধারণ করে। কাউকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলতে থাকলেও লোকজন দাঁড়িয়ে থেকে সেই একই কাজ করে। এই সংস্কৃতি পরিবর্তন দরকার। তখন হিজড়াদের প্রতি আমার মোটেও কোনো বিরক্তি আসেনি কোনো ঘৃণা। যেটুকু বিরক্তি আর ঘৃণা জন্মেছিল মনে, তার পুরোটাই ছিল আশেপাশে জড়ো হয়ে মজা দেখতে থাকা মানুষগুলোর প্রতি। বরং আমার কাছে প্রকৃতার্থে ওদেরকেই হিজড়া বলে মনে হয়েছিল। আমি একদম চুপচাপ বসে আছি। এমন সময় আতিক বলে উঠল, ভাই, মানুষ হিজড়া হয় কেন? এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে?